এমপিও স্কুল কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও পরিচালনা পর্ষদের হাতে। তথ্য উপাত্ত সংগ্রহের পর এমপি নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ জানালো জামায়াত। স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষক ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের অযোগ্য করার সুপারিশ। মনিরামপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত 90 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। 6 বিভাগে অতি ভারী বৃষ্টি কালও অব্যাহত থাকতে পারে। 8 বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। মোদির বাসভবনের সামনে থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত নতুন পরিপত্র জারি করে 2025 সালের সেপ্টেম্বরের নির্দেশনা বাতিল করেছে। এর ফলে ট্রেড সহকারী, অফিস সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া ও অফিস সহায়ক সহ শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে আগের নিয়মেই পরিচালনা পর্ষদ নিয়োগ দিতে পারবে। এর আগে এসব পদে নিয়োগের দায়িত্ব জেলা প্রশাসকের নেতৃত্বাধীন একটি কমিটির হাতে দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই ব্যবস্থা বাতিল করে 2024 সালের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে। অতীতে এইসব নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। তাই নতুন সিদ্ধান্তের পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নানান বক্তব্য ছড়িয়ে পড়েছে। জামায়াতের বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী নজর রাখছে। আজ দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে জানানো হয়, অতি সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এই বিষয়ে আরো খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 20 জুলাই রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে এই ভিডিওতে দেখা যায়। স্থানীয় সরকার নির্বাচনের আইনে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপি, বিল খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়াও শুধু ঋণ খেলাপি নয়, ঋণের গ্যারান্টার হিসেবে দায়ে থাকা ব্যক্তিদেরকেও অযোগ্য ঘোষণা প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ, ওয়াসা বা ভূমি করের বকেয়া থাকলেও প্রার্থিতা বাতিলের সুপারিশ রয়েছে। নির্বাচন কমিশন আরও প্রস্তাব করেছে, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আইন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এগুলো আপাতত কমিশনের নীতিগত সুপারিশ। শিগগিরই আইন সংশোধনের খসড়া স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। এরপর সরকার ও জাতীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া, নেহালপুর ও মনোহরপুর ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত 90 পরিবারের মাঝে বিশেষ বরাদ্দে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহিন দায়ান আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, শওকত আলী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন ও সচিব মেজারুর রহমান। ত্রাণ পেয়ে সুচিত্রা রায়, মমতা রানী, জাহিদুল ও ফিরোজ হোসেন সহ উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, সরকার ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক মানুষের পাশে রয়েছে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ঝিনাইদহের মহেশপুরে বাড়ির টিউবওয়েলের মোটরের সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু ব্যাপারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পান্তাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, খোলা আকাশের নিচে থাকা মোটরের সুইচে বৃষ্টির পানি ঢুকে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ে। গোসল করতে গিয়ে সুইচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি। নিহত কালু ব্যাপারী ৩ মেয়ে রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজাহরুল ইসলাম স্বপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়ার সংবাদ। রংপুর, সিলেট, খুলনা সহ দেশের ৬ বিভাগে গত ২৪ ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকা বিভাগেও দিনভর মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলাই। এছাড়া সিলেটে ৮৪ মিলিমিটার, চাঁদপুরে ৯৪ মিলিমিটার, খুলনার মংলায় ১০০ মিলিমিটার, বরিশালে ৬৩ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার এবং ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খেলার সংবাদ। দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের জন্য সুখবর। ৮ বছরের অপেক্ষা শেষে আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপের জমজমাট আসর। সাফের ১৫তম আসর আগামী ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ২০১৮ সালের পর এই প্রথমবারের মতো স্বাগতিক দেশ হিসেবে ফিরছে বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তারিখ ও ভেন্যু ঘোষণা করেছে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের পাশাপাশি সাফের সব সদস্য দেশই এবারের আসরে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। আসরকে আরো আকর্ষণীয় করতে ২৫ জুলাই ঢাকায় জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হবে অফিসিয়াল লোগো। আর ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র, যেখানে নির্ধারিত হবে গ্রুপ ও ম্যাচের সূচি। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই টুর্নামেন্ট আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে, কারণ বছরের পর বছর এটি দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করে দিয়েছে। তিনি আরো যোগ করেন, ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘোষণা দক্ষিণ এশিয়ার ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে বাংলাদেশে ফুটবলের প্রতি দ্রুত বাড়তে থাকা আগ্রহের মধ্যে দেশটি যে একটি সফল ও স্মরণীয় আসর উপহার দেবে সেই বিষয়ে তিনি আশাবাদী। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বেড়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ দলটির শীর্ষ নেতারা। আর মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ দিকে রাহুল, প্রিয়াঙ্কা ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ অন্যান্য নেতাদের ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিজেপির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। কলকাতায় ২১শে জুলাইয়ের সমাবেশে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি নিজেও এই আন্দোলনে যোগ দেবেন। একই সঙ্গে দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সারা ভারতে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।